আমার একটা বন্ধু লিখেছে বাধারঘাটে কোনো গন্ডগোল হয়েছে। পদ্মা, তুই তোর এই দশা কেন? আমরা মন্দিরে পুজো সেরে ফিরছিলাম, একটা ঘটিতে আলাদা করে চরণামৃত মন্দিরে রাখা ছিল, সেটা আনার জন্য আমি মল্লিকাকে বাইরে রেখে মন্দিরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি মল্লিকা নেই। কোথাও নেই মানে এটা কি? কোথায় গেল মেয়েটা আমার? জানি না তো বউ, আমাকে তো পুলিশ থেকে এখানে এসে পৌঁছে দিয়ে গেল। আমি ওদেরকে বারবার করে বললাম মল্লিকার কথা, ওরা বললো সকলকে উদ্ধার করবে। জানো না, তোমরা একটু দেখো না গো, কি সর্বনাশ করলেন ঠাকুর, কত সর্বনাশ করলেন। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই পদ্মা? মেয়েটাকে তুই একা ফেলে রেখে চলে এলি, এই ভরসায় আমি ওকে পাঠালাম তোর সাথে। এখন কিন্তু এই সমস্ত তর্কাতর্কি করার সময় নেই, আমাদের সবাইকে এখন পুলিশ স্টেশনে যেতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো সুকুমার, চল তুই আর আমি থানায় যাই, আর আহির আর মল্লার তোমরা দুজনে গিয়ে বাধাঘাটে একটু খোঁজ করো, কেমন? এখনো তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কেউ কোনো খোঁজ করনি? আরে যাও, গিয়ে দেখো মেয়েটা কোথায় গেল, তার কি হলো, খোঁজ নাও। এটা কত বড় একটা সম্মানের প্রশ্ন বলো তো, শুধু শুধু জল্পনা চলছে বাড়িতে। কেন যেতে দেওয়া হলো বলো তো? ঠিক এই জন্যই আমি বাড়ির মেয়ে বউদের যখন তখন বাইরে যাওয়া পছন্দ করি না। আরে বাবা, পথে ঘাটে কত রকম বিপত্তি হতে পারে, একবার ভেবে দেখেছো? দেখো দেখো এবার কি হলো। আহি, দাঁড়িয়ে থেকো না, যাও, দরকার হলে আরো ছেলেদের ডাকো, সুরমণ্ডলের ছাত্রদেরও ডেকে নাও, যাও। না জেঠিমণি, কাউকে ডাকার দরকার নেই, লোক জানাজানি হবে, আমরাই যাচ্ছি। এই জন্যই না মেয়েদের সিদ্ধান্তের উপর ভরসা করা যায় না। কি কাণ্ড করো বলো তো মা? মল্লার এখন মেয়েদের ছোট না করে পুরুষ মানুষ হিসেবে তুমি কি করতে পারো সেটা আগে দেখি আমি। অনেক চেঁচামেচি করা হয়েছে, এখন আগে মল্লিকাকে খুঁজে বার করতে হবে। মল্লার এসো, এসো মল্লা। চল চল সুকুমার, দাঁড়িয়ে থাকিস না, চল। কাকিমা, আপনি এভাবে কাঁদবেন না, দেখবেন কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। মল্লিকা দিদির কিচ্ছু হয়নি, আপনি দেখবেন। একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে সবাই এভাবে রাগারাগি করলে কি করে হবে? রাগারাগি সাধে করা হচ্ছে না, এই যে তোমরা এত আধুনিকতা দেখাও না, এই হচ্ছে তার ফল। বিপদ কখনো বলে কয়ে আসে না, একবারই আসে না জানিয়ে। সব দিক রক্ষা করো মা। জয় মা, জয় মা, জয় মা। সব আমার জন্য হয়েছে, সব আমার দোষ। পদ্মা, তোর যে দায়িত্ব জ্ঞান এত কম, আমি কিন্তু আগে বুঝতে পারিনি। ওকে কেন বারবার বলছেন পিসিমা? উনি তো আর বোঝেননি যে মারামারি লাগবে। দিদি, আপনি এত সংকোচ বোধ করবেন না, মল্লিকাকে ঠিক পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। রুক্মিণী, রুক্মিণী, শক্ত হও। সারা রাত ধরে তো খোঁজাখুঁজি চলছে, বলো। বাধাঘাটে মন্দিরের কাছে যে মারামারি লাগবে সেটা তো তুমি জানতে না, কেন শুধু শুধু নিজেকে এত দোষ দিচ্ছ? দিদি, মেয়েটা আমার বড্ড অভাগী গো। একে একটা মেয়ের জীবন, তার উপরে আবার বিধবা। এই যে দেখো মারপিট হয়েছে শুনতে পাচ্ছি, যদি কিছু একটা অঘটন ঘটে থাকে বুঝতে পারছি
পাচ্ছ, বদনামে কান পাতা যাবে না। বাড়িতে মল্লারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই রয়েছে, সবার সামনে বাবার মুখটা পুরো ছোট হয়ে যাবে গো। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি। আমি ওকে কেন যেতে দিলাম বলো তো? আমি তো তোমার ঠাকুরপোর অনুমতি ছাড়া ওকে কোনোদিন কিচ্ছু কোথাও যেতে দিইনি। আমি কেন হঠাৎ আমার মাথায় ভূত চাপলো? তো হও রুক্মিণী, এভাবে কান্নাকাটি করলে শরীর খারাপ হবে। একটা কথা শোনো আমার। সোহিনী আন্টি, এটা একটু শাশুমাকে খাইয়ে দাও তো। কাল থেকে জল খায়নি একটু, এরপর তো শরীর খারাপ করবে। রাজা, শাশুড়ি মার জন্য তুই শরবত করে আনলি? না গো, পিলু করেছে, আমি শুধু নিজে হাতে করে নিয়ে এলাম। শাশুমা বলছি এটা খেয়ে নিন, শরীরটা ভালো লাগবে। যা ফ্যামিলি, মল্লিকা আসার পর তো বিশাল অশান্তি হবে, আর আপনার ছেলেই অশান্তিটা করবে। তখন না হয় কাঁদবেন, এখন একটু শরবতটা খেয়ে নিন। কি ছোট ম্যাডাম, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি তো নিজেই বললেন কাকিমার জন্য শরবত বানান, আর এখন এমন করছেন যে আপনি পরোয়াই করেন না। কাকিমা, মল্লিকা দিদি ঠিক ফিরে আসবে। ভগবান তো আছেন মাথার উপর, উনি মল্লিকা দিদিকে নিরাপদে ফিরিয়ে আনবেন, আপনি দেখবেন। ছোট বউ, ওরে ও ছোট বউ, ছোট বউ, ছোট বউ, ঠাকুর আমাদের কথা শুনেছেন। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, মল্লিকা ফিরে আসছে। সব্যসাচী ফোন করেছিল, ওরা থানায় বসে আছে। আহির আর মল্লারও আসছে। পিসিমা মল্লিকা কোথায়? পিসিমা মল্লিকা ঠিক আছে তো? হে ঠাকুর, ঠাকুর তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর, আমার মেয়েটা ফিরে আসছে। পিসিমা, এই যে মল্লার বললো সারা রাত্রি নাকি ওর খোঁজ পাওয়া যায়নি, পিসিমা ও ঠিক আছে তো? ঠাকুর, ঠাকুর। মা, রঙ্গন, তুই ঠিক আছিস? রঙ্গন, তুই মল্লিকার সাথে কিভাবে এলি? মল্লিকা, তোর তো পুরো গা গরম রে, তোর তো জ্বর হয়েছে। ও পিসিমা দেখুন না একটুখানি। হ্যাঁ রে মা, কাল রাতেই উনি জ্বরে বেহুশ হয়ে গিয়েছিলেন। হয়তো খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আসলে বাদাঘাটের মন্দিরের কাছে দুটো দলের মধ্যে খুব বড় রকমের মারামারি হয়ে গিয়েছিল। পুলিশ আসার আগেই চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছিল দলের গুন্ডারা। তাই আমি ওনাকে নিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তুমি হঠাৎ বাধাঘাটে কি করে পৌঁছে গেলে? কি মতলবে? কি হলো, চুপ করে আছো কেন? বলো তুমি বাধাঘাটে কি করছিলে? মানেটা কি?
এখানে আবার মতলবের কি দেখলে? রঙ্গন যদি না থাকতো তাহলে মল্লিকার কত বড় একটা বিপদ হতো সেটা তুমি দেখতে পাচ্ছ না? আর তোমরা কেউ বুঝতে পারছো না এর ফল কি হবে? বাড়িতে আত্মীয় স্বজনরা আছে, মল্লিকার কত বড় বিপদ হবে সেটা বুঝতে পারছো না? সারা রাত আমার বোনটা একটা পরিত্যক্ত বাড়িতে রঙ্গনের সঙ্গে ছিল। মানে রাত্রে ঝড় জলের জন্য ওরা নিশ্চয়ই আটকে গেছিল। কিরকম তাই তো? সোহিনী আন্টি উনি জ্বরে বেহুশ ছিলেন। হ্যাঁ মা, আমি পুরো বেহুশ ছিলাম। আজ সকালবেলা আমার জ্ঞান এসছে, আর জ্ঞান আসতে আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আমি এখনো দাঁড়াতে পারছি না ঠিক করে। মল্লিকা দিদি, চলো তুমি ঘরে চলো। কাল সারা রাত পুলিশের সঙ্গে আমি আর রাহির চতুর্দিকে তোদের খুঁজছিলাম মল্লিকা। মেগাফোনে অ্যানাউন্স পর্যন্ত করা হলো, তোদের কোনো সারা শব্দই নেই। এতই বেশ ছিলিস? নাকি রঙ্গন পরিস্থিতির সুযোগ নিয়েছে কোনো? মুখ সামলে কথা বলো মোল্লার, মুখ সামলে কথা বলো। দাদা, দাদা রঙ্গন বাবু তো রক্ষা করেছে আমাকে। উনি যদি না থাকতো তাহলে যে আমার কি হতো? ওনাদের মধ্যে একজন। প্লিজ প্লিজ আপনি আর কথা বলবেন না। সোহিনী আন্টি উনি কিন্তু খুব অসুস্থ। সে তো দেখতেই পাচ্ছি সকলে, তবু মোল্লারের কৈফিয়ত নিতে হবে আগে ভাগে। রুক্মিণী, তুমি মল্লিকাকে নিয়ে যাও। পিলু, নিয়ে যাও। মল্লিকা দিদি, ঘরে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এসো। ও বিজয়াদি, চলো আমরাও যাই একটু। আমার বুক থেকে যেন পাথরটা নামলো গো। মেয়েটা নিরাপদে ফিরে এসেছে, চলো। হ্যাঁ চল যাই। ঠাকুর সব দিক রক্ষা করো ঠাকুর, সব দিক। জয় মা, জয় মা, জয় মা। রঙ্গন, এবার সত্যিটা বলো। আশা করি সবকিছুর প্রতিশোধ বেশ ভালোভাবেই নিয়েছো। বলার তুমি ঠিক কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে আমায়? কেন আহি? মল্লিকা তো আমার বোন। যে রাগটা তোমরা আমার উপর পুষে রেখেছো, সেই রাগটা কি রঙ্গন মল্লিকার উপর ফলায়নি বলতে চাইছো? মোল্লার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শোনো জেঠিমণি, রোজ এই যে সুরমণ্ডলের এই মেয়ে
আমার উপর তিল তিল করে প্রতিশোধ নেয়, আমাকে ছোট করে, অপদস্থ করে, কোণঠাসা করে। আর তুমি কি বলতে চাইছো? রঙ্গন এত বড় একটা সুযোগ পেয়েও মল্লিকাকে এমনি এমনি ছেড়ে দিল? আরে ওর মান সম্মান কি আর আছে জেঠিমণি? মল্লার, তুমি এমন কথা ভাবলে কি করে? আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। না না, মল্লাল নয় মা, আমি পাগল হয়ে যাচ্ছি এবারে। এই সমস্ত কথা ও ভাবে কি করে? ওর মাথায় আসে কি করে সমস্ত কথা? কেন আহি? রঞ্জার প্রতিশোধগুলো দেখে তো কেউ অবাক হও না? আর রঙ্গন তো পুরুষ মানুষ। আমার কথা শুনে সকলে আকাশ থেকে পড়ছো বুঝি? আমার কাছে কিন্তু সবটা পরিষ্কার। রঙ্গন, তোমার বাড়িতে চলো, আমি তোমার পেট থেকে কথা বার করবো। চলো মল্লার, এসো। মল্লার, কি করছো মল্লার? প্লিজ গিয়ে দেখো রঙ্গনকে শেষ করে দাও। মল্লার, শত্রুতা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকেছে দেখছিস তো রঞ্জা? তুই প্রতিবাদ করিস ঠিকই, কিন্তু সবখানে একটা মাত্রা থাকা দরকার। মল্লার তো একেবারে উন্মাদ হয়ে উঠেছে, উন্মাদ। হ্যাঁ স্যার, মানে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। না না, হতেও তো পারে যে ওই বাধাঘাটের গন্ডগোলে কিছু একটা হয়েছে। মানে হ্যাঁ, ফোন করা হয়েছিল কিন্তু ফোন তো সুইচ অফ। সারা রাত যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আরে আমাকে একবার ডাকলি না কেন? সারা রাত ছেলেটার কোনো খোঁজ খবর নেই, আমাকে একবার বলবি না? কি এমন শরীর খারাপ হয়েছিল আমার যে ঘুম থেকে উঠে আমি ব্যবস্থা করতে পারতাম না? যাকে কমিশনার সাহেব বললেন যে উনি বিষয়টা পার্সোনালি দেখছেন। এসো এসো, আর সকলকে বলছি তোমার শয়তানি কথা। এইভাবে প্রতিশোধ নিলে তুমি? এইভাবে কি হয়েছে? কি একদম গায়ে হাত দেবে না তুমি। কি হয়েছে কি? হ্যাঁ, যাক তুই ফিরেছিস, কি ব্যাপার? সব ঠিক আছে তো রঙ্গন? কিছু ঠিক নেই। আইর, মল্লার, রঙ্গনের কি হয়েছে? কোথায় ছিল? বাধাঘাটে একটা পোড়ো বাড়ির মধ্যে সারা রাত আপনার ছেলে আমার বিধবা বোন মল্লিকার সঙ্গে রাত কাটিয়েছে। আবার আপনার ছেলে বলছে যে ঝামেলা বেঁধে যাওয়া সেখানে আশ্রয় নিয়েছিল। আমার সে কথা বিশ্বাস হয়নি। কেন? মানে বিশ্বাস হলো না কেন? রঙ্গন, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছিল বাধাঘাটে? বলো রঙ্গন। আমি আর কতবার বলবো বলো তো জেম্মা? আমি মন্দিরের দিকে যাচ্ছিলাম, দেখলাম মল্লিকা দেবী মারামারির মধ্যে আটকে পড়ে গেছেন। তাই আমি ওনাকে নিয়ে একটা সেফ জায়গাতে গিয়েছিলাম। তারপর ঝড় বৃষ্টি এলো, মল্লিকা দেবী অসুস্থ হয়ে পড়লেন। আর সেই সঙ্গে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, মল্লিকা দেবীর ফোন হারিয়ে গিয়েছিল। আমি কি করে খবর দিতাম বলো তো? আমি শুনলাম যে আহির দ্বারা নাকি খুঁজেছে, পুলিশ খুঁজেছে, কিন্তু বিশ্বাস করো আমরা কেউ কিচ্ছু টের পাইনি, তাই আমরা জানাতে পারিনি। আর বাই দ্য ওয়ে, রঙ্গনকে এতবার কৈফিয়ত দিতে হবে কেন? মল্লিকা তো সেম কথাই বলছে। মল্লিকার কথা এখানে না তোলাই ভালো আহির। মল্লিকার ব্যবস্থা মা, পিসি, ঠাম্মি ওনারা আছেন, ওনারা করবেন। আমি মানতেই পারছি না, ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে ওরা
ওরা ওই বাড়ির মধ্যে কি করেছিল? বেরোয়নি কেন? তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করলে না? আমার বোনকে বদনাম করে? তোমায় আমি ছাড়বো না। এই বললা ছাড়বো না মানে কি করবে তুমি? হ্যাঁ, তুমি কি আমার ছেলেকে নিজের মতো ভাবছো নাকি? আপনার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই। রঙ্গন যে কাজ করেছে তার মাসুল ওকে দিতেই হবে। আরে তুমি কি করে আমার বোন মল্লিকার এত বড় বদনাম করলে? মল্লিকা বিধবা, আমাদের বাড়ি কতটা গোড়া সেটাও জানে না। মল্লার মাথা ঠান্ডা রেখে সংযত হয়ে কথা বলো। রঙ্গন না থাকলে কি হতো একবার সেটা ভেবেছো? সেখানে মারামারি বেঁধে গিয়েছিল, তার মধ্যে মল্লিকা একা ছিল। মল্লিকা সত্যি বড় বিপদের মধ্যে পড়তে পারতো, এই কথাটা একবারও তোমাদের মাথায় আসছে না? আপনি একদম ঠিক কথা বলেছেন গুরুজি। উল্টে মল্লারের উচিত রঙ্গনকে ধন্যবাদ জানানো, সেটা না করে দোষারোপ করছে। বস মল্লিক বাড়ি কোনো কৃতজ্ঞতা বোধ নেই সত্যি।